কানাডা, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি শওকত আলী সাগর লাইভে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিশ্বের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে কথা বলি। কানাডার রাজনীতিকদের নিয়ে আমরা আলোচনা করি, বাংলাদেশের রাজনীতিক এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে কথা বলি। আজকে আমাদের আমন্ত্রণে আমাদের সঙ্গে সংযুক্ত হতে সদস্যসম্মতি দিয়েছেন সাবের হোসেন চৌধুরী এমপি। সাবের হোসেন চৌধুরী এমপির নামের সঙ্গে অনেক বিশেষণ যুক্ত করা যায়। আবার কোনো বিশেষণ যুক্ত না করলেও চলে। সাবির হোসেন চৌধুরী এমপি এই নামটুকু বললেই আ আমার ধারণা দর্শক আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আমরা আগে ঘোষণা দিয়ে রেখেছিলাম যে আমরা কথা বলবো এমপিদের জন্য সুশাসন নয় কেন? সুশাসন নিয়ে আমরা অনেক কথা বলি। আ রাজনৈতিক সুশাসনের কথা বলি, দেশের শাসনতান্ত্রিক সুশাসনের কথা বলি, সামাজিক সুশাসনের কথা বলি। তার সঙ্গে এমপিদের সুশাসনের বিষয়টিও জড়িত। জড়িত এই কারণে যে আমরা দেখেছি নানা সময়ে নানা ধরনের ঘটনা প্রবাহ নিয়ে আমরা ব্যথিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। আমাদের সম্মানিত জনপ্রতিনিধি, সংসদ সদস্যদের নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে কুয়েতে একজন সংসদ সদস্য জেলে আছেন। সেটিও আমাদের দেশের জন্যে, সংসদ সদস্যদের জন্য কারোর জন্যই সুখকর কিছু নয়। দেশের ভাবমূর্তির জন্য তো নয়ই। এসব কারণে আমরা ঠিক করেছি যে আমরা জনাব সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এ বিষয় নিয়ে একটু কথা বলব। দেখেন আমি কথা শুরু করতে না করতেই আমাদের দর্শকদের মধ্যে অনেকেই কিন্তু মন্তব্য করতে শুরু করেছেন একজন সৎ রাজনীতিবিদ। তো সেই হিসাবে আপনাদের মতামত যেহেতু একদম শুরুতেই এভাবে চলে এসেছে, নাহিদ কবির আপনাকে সালাম দিয়ে আ মতামত প্রকাশ করে দিয়েছেন। সো আমরা মনে করি যে আমরা একজন ঠিক মানুষকে এই আলোচনার জন্যে আ নির্ধারণ করেছি, আমন্ত্রণ জানিয়েছি। সাবির ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং যারা এই ইন্টারনেটের যুগে আমাদের এই আয়োজনটি যারা দেখতে পাচ্ছেন বা যারা আমাদের সাথে থাকছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে সাবির ভাই আপনার অনেকগুলো পরিচয় আছে। আপনি এমপি, আপনি সংসদ সদস্যদের জন্য যে আন্তর্জাতিক একটি সংস্থা আছে, সেখানে আপনি দায়িত্ব পালন করেছেন। আপনি ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করেছেন। আমরা আসলে আজকে শুধু পার্লামেন্টের মধ্যেই থাকবো। আমি জানি যে অনেকে হয়তো আপনার কাছে ক্রিকেট নিয়ে প্রশ্ন করতে পারেন। কিন্তু আমরা আজকে পার্লামেন্টের মধ্যেই থাকবো। যতদূর জানি যে আজকেই আপনারা একটি সভা করে এসেছেন। আপনি বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান, আপনি সভাপতি। তো করোনা কালে এই সংসদীয় কমিটির একটি সভার প্রতি অবশ্যই সংবাদকর্মী হিসাবে আমাদের একটু নজর থাকে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। আমরা সেই বিষয় দিয়ে আপনার আলোচনাটা আমরা শুনবো। আর দর্শক আপনারা যারা আছেন, আপনারা আমাদের এই আলোচনাটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও আমাদের সঙ্গে সম্পৃক্ত করে দিতে পারেন। সেটি দিলে আমরা খুশি হব। সাবির ভাই আপনার আজকের বৈঠক দিয়ে আমরা শুরু করি। আপনি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আজকে আমরা দীর্ঘ প্রায় ৪ মাস পর আমাদের একটা স্থায়ী কমিটির সভা হলো। তার আগে আমি যেটা চেষ্টা করেছিলাম যে প্রতি মাসে যেন আমরা একটি করে সভা করি। কেননা পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রণালয় এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটা আমাদের কোভিডের আগেও ছিল। এখন আমি মনে করি কোভিডের প্রেক্ষাপটে এটার গুরুত্ব আরো অনেক বেড়ে গেছে। সো আজকে আমরা বেশ কিছু আলোচনা করেছি কোভিডের প্রেক্ষাপটে এবং সেটা হচ্ছে এটা আপনিও নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানবেন যে কানাডা এবং অন্যান্য উন্নত বিশ্বেও যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে কোভিড থেকে আমরা কিভাবে রিকভারি করব, আমাদের অর্থনীতিকে আমরা কিভাবে সচল করব, আমাদের কর্মসংস্থানের বিষয়গুলো আমরা কিভাবে নিশ্চিত করব, অনেক ইকোনমিক্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো সেই আলোচনার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে আমরা সবাই বলছি যে কোভিডের যে রেসপন্স বা কোভিড থেকে যে রিকভারি এটা গ্রিন হতে হবে, অর্থাৎ এটা আপনার টেকসই হতে হবে, এটা পরিবেশ বান্ধব হতে হবে, এই নিয়ে অনেক কথা হয়। সো আমরা যেটা আলাপ করছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে কোভিড থেকে যে আমরা এখন বেরিয়ে আসার চেষ্টা করছি, এখন আমরা বের হই নাই, কেননা এখনো আমরা জানি যে সংক্রমণের হার অনেক বেশি, অনেকেই প্রতিদিন ইনফেক্টেড হচ্ছে, মৃত্যুবরণও অনেকেই করছে। সুতরাং একটা পর্যায়ে এসে আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং সেখানে আমার অর্থনীতিকে আমি কিভাবে সচল করব, কেননা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রতিটি দেশ যে অর্থনীতিকে ঘুম পাড়িয়ে দিতে হবে,
মানে এক ধরনের পজ বাটন আমরা হিট করব, অর্থনীতিকে আমরা কোমাতে দিয়ে দেব, ইনডিউস কোমাতে, কেননা প্রথম প্রায়োরিটি হচ্ছে জীবন বাঁচানো। তো সেই অর্থনীতিকে সচল করার জন্য আমরা গ্রিন ইকোনমিতে কিভাবে যেতে পারি। সো বাংলাদেশে অতীতে এগুলো নিয়ে হালকা আলোচনা হয়েছে, তবে আমরা আজকে এটা নিয়ে কিন্তু আরো অনেক বিস্তারিত আলোচনা করেছি। এবং তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমাদের যে বিদ্যুতের যে চাহিদা, ইলেকট্রিসিটির যে চাহিদা, এটা আমরা কোন উৎস থেকে পূরণ করব। আমরা জানি যে আমরা অনেক কয়লা ভিত্তিক আমরা পাওয়ার প্ল্যান্ট আমরা অনুমোদন দিয়েছি। সো বাংলাদেশ আবার আপনার ক্লাইমেট ভালনারেবল ফোরাম নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে প্রায় 49টা সবচেয়ে যারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত সেই দেশগুলো আছে। এবং এই খুবই গুরুত্বপূর্ণ এই ফোরামের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে উনি গ্রহণ করেছেন, এবং এটা 2 বছরের একটি মেয়াদ, উনি এটা সভাপতি হবেন। তো আমরা মনে করি সেটা কিন্তু বাংলাদেশের যে একটা নেতৃত্বের বিষয় আছে জলবায়ু নিয়ে, সেখানে অবশ্যই এটা আমরা তার সুফলটা পাবো। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সিবিএফ যে নেশনগুলো আছে তারা প্রায় 4 বছর আগে বাংলাদেশ সহ একটা সিদ্ধান্ত নিয়েছিল যে 2050 সালের মধ্যে আমাদের যে বিদ্যুতের চাহিদা এটা আমরা শতভাগ, অর্থাৎ 100% রিনিউয়েবল সোর্স থেকে আমরা এই চাহিদাটা আমরা মেটাবো। তো আমাদের বর্তমানে একটা আইন আছে যেটা বলে যে আমাদের টোটাল জেনারেশনের 10% হতে হবে রিনিউয়েবল। সেখানেও কিন্তু আমরা পৌঁছাতে পারি নাই। 10% যেটা আইনে আছে সেটা বাস্তবে আমরা 4% করছি। তো এটা এখন একটা ইন্টারেস্টিং ডিসকাশন, কারণ যেহেতু বাংলাদেশ এখন এই ফোরামে সভাপতিত্ব করছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন বিভিন্ন জায়গায় যাবেন উনি বলবেন যে রিনিউয়েবল এনার্জির কথা, যেহেতু এটা সিপিএফ এর একটা ম্যানিফেস্টো, সেখানে স্বাভাবিকভাবে বাংলাদেশের বিষয়টাও চলে আসে। আচ্ছা, তুমি তোমার নিজের দেশে কি করছো, বাংলাদেশ কি করছে। তো এবং এটা শুধু বাংলাদেশে তো কয়লা ভিত্তিক হ্যাঁ, প্রকল্প নিয়ে মাঝখানে বেশ বিতর্ক হয়েছে। এবং অনেক আছে। তো আমরা যেটা বলছি যে মানে আমাদের আসলে এখন একটা সময় এসছে আলোচনা করার, আমাদের এনার্জি মিক্সটা কি হবে, মিশ্রণটা কি হবে, কয়লা থেকে কি আসবে, কয়লা কতটুকু এফিশিয়েন্ট, কয়লা আমাদের পরিবেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, অন্যান্য যে সম্ভাবনাগুলো আছে সেগুলো আমরা কতটুকু ট্যাগ ইন করতে পারবো। যেমন আপনার ভুটান আর নেপালের সাথে কিন্তু কথা হচ্ছে, তো সেখান থেকে আমি যদি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার নিয়ে আসতে পারি সেটাও রিনিউয়েবল, সেখানে কিন্তু 5,000 মেগাওয়াট আসছে। সো এই মিক্সটা কি হবে, এবং 2050 সালে আমরা যদি ওই জায়গায় পৌঁছাতে চাই তাহলে এটার জন্য একটা রোড ম্যাপ দরকার। এতদিন কিন্তু আমরা এটা নিয়ে কোনো আলোচনা করি নাই। আজকে সংসদীয় সবার পর, কেননা সবার আগে আমি আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ওনার সাথেও কথা বলেছি, উনিও বলেছে হ্যাঁ আমাদের এই আলোচনাটা হওয়া দরকার, একটা রোড ম্যাপ হওয়া দরকার। এবং আমরা এটাও জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা কিন্তু ইতিমধ্যেই তারা একটা রোড ম্যাপ তৈরি করে ফেলেছে, এবং সেখানে ইউএনডিপি এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদেরকে সহযোগিতা করছে। সো এই যে বাংলাদেশকে আমার মনে হয় আমাদের ওই জায়গায় নিয়ে আসা উচিত। তারপরে আমরা প্রায় শুনি যে সার্কুলার ইকোনমি, আমরা প্লাস্টিককে কিভাবে আমরা বাদ দিতে পারি, বর্জন করতে পারি, ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা কি করব, আমরা জীববৈচিত্র্য কিভাবে সংরক্ষণ করব, এগুলো সব কিন্তু এখন হচ্ছে নতুন ভাষাটা চলে এসছে গ্রিন ডিল, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন কয়েকদিন আগে তার একটা প্ল্যান নিয়েছে, অন্যান্য দেশও নিচ্ছে। সো সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আরও একটা বিষয় যেটা আমরা আলাপ করেছি সেটা হচ্ছে আমাদের যে বন আইন যেটা আছে, বন আইনটা আমাদের আসলে ওই ব্রিটিশ আমল থেকে একটা আইন, এটা 1927 সালে 1927 আইনটা হয়। এবং ব্রিটিশরা এই আইনটা করেছিল মূলত আপনার কিভাবে বন থেকে শুল্ক আদায় করবে, বনকে যে সংরক্ষণ করতে হবে, বনের যে একটা ব্যবস্থাপনা দরকার, বনের যে একটা সুরক্ষা দরকার, এগুলো কোনো কিছুই কিন্তু ছিল না। তো আমরা একটা নতুন আইন আমরা তৈরি করতে চাচ্ছি বা সংশোধনী আনতে চাচ্ছি যেখানে এই বিষয়গুলো আসবে। আরেকটা যেটা হয়তো আপনারা পত্রপত্রিকা দেখেছেন, আপনিও সাংবাদিক হিসাবে, তো একদিকে যেমন আমরা দেখছি যে কিছুটা সুযোগ পেয়ে প্রকৃতি যেভাবে আবার ফিরে এসছে, যে আমরা বলি যে গিভেন হাফ আ চান্স নেচার উইল বাউন্স ব্যাক, এটা কিন্তু আমরা নানান জায়গায় লক্ষ্য করলাম। আমরা দেখলাম যে সমুদ্র সৈকতে চেহারা পাল্টে গেছে, এমনকি শহরে আপনার পাখি আপনি বেশি দেখছেন। মানে এই যে প্রকৃতি যে একটা ফিরে আসলো, এটাতে প্রমাণ করে আমরা যদি প্রকৃতিকে একটু বিশ্রাম দেই, একটু সুযোগ দেই, তাহলে কিন্তু এটা খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারে। তা আমরা একটা সিদ্ধান্ত আজকে নিয়েছি যে বিভিন্ন আমাদের যে জাতীয় উদ্যানগুলো আছে, বা যেমন আমাদের লাউয়াছড়া আছে আপনার সুনামগঞ্জে, বা ভাওয়াল জাতীয় উদ্যান আছে, এখানে আমরা আরো 3 মাস সব ভিজিটার আমরা বন্ধ রাখবো। এবং পরবর্তীতে আমরা একটা নীতিমালা করব, ধরেন আমরা যদি একটা জায়গায় একটা বিশেষ টাইপের ওখানে একটা জীবজন্তু আছে, অ্যানিমাল আছে, তার ব্রিডিং সিজনটা কখন, তখন যেন সেখানে মানুষ না যায়, এইভাবে আমরা একটা নীতিমালা করব। আরেকটা যেটা দুঃখের বিষয় যে আমরা লক্ষ্য করেছি যে
মানে অনেক ধরনের সহিংসতা কিন্তু হয়েছে। আমরা যদি আবার বন্যপ্রাণীর কথা বলি, যেমন ডলফিনের বিষয়টা জানেন, তারপর আপনার কচ্ছপের বিষয়টা আমরা জানি। তারপরে কয়েকদিন আগে এক জায়গায় 50টা শিয়াল মানে এক জায়গায় এনে মানুষ পিটিয়ে মেরেছে। তো আমাদের আইনে যেটা আছে যে আপনি যদি হাতি বা বাঘকে হত্যা করেন, সেটার জন্য আপনার এটা একটা কগনিজেবল অফেন্স, এটার জন্য আপনি বেল পাবেন না। তো আমরা চাচ্ছি যে এই আইনটা আরো কঠোর করে সব ক্ষেত্রে আমরা এই ধারাটা নিয়ে আসতে পারি কিনা, যে বন্যপ্রাণী যেটাই হোক, এটা একটা আপনার হনুমান হতে পারে, এটা একটা বানর হতে পারে, সেখানে যেন আইনটা আমরা কঠোর করি। তো আমার মনে হয় এগুলো বেশ মানে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা আলোচনা করেছি, এবং বিশেষ করে এখন যেটা সারা বিশ্বে যেটা আলোচনা, যে গ্রিন রিকাভারি আমি কিভাবে করব, অর্থাৎ আমরা যে কোভিড থেকে যে বেরিয়ে আসবো বা রিকভার করব, সেটাকে কিভাবে সেটাকে স্থায়িত্ব যাওয়া যায়, সেটাকে কিভাবে আমরা টেকসই করব এবং পরিবেশ বান্ধব করব। সো আজকে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এবং আগামীতে নিশ্চয়ই এগুলো নিয়ে আরো আমাদের আলোচনা হবে। এবং আপনি দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন সাবির ভাই। একটি বিষয় হচ্ছে কয়লা ভিত্তিক প্রকল্প নিয়ে আমাদের দেশে বেশ একটু বিতর্ক আছে। তার মানে হচ্ছে যে আপনারা যে আলোচনাটা আজকে করেছেন সেই আলোচনায় আমরা এটা আশা করতে পারি যে বাংলাদেশকে আস্তে আস্তে আসলে কয়লা ভিত্তিক প্রকল্প থেকে সরে যেতে হবে। আরেকটা দিক হচ্ছে যে প্লাস্টিক বাদ দেওয়ার একটি আলোচনা আপনারা করেছেন। কিন্তু যেই সময়ে আপনারা প্লাস্টিক পণ্যকে বাদ দেওয়ার আলোচনা করেছেন, ঠিক সেই সময়ে আমরা সংবাদপত্র থেকে জানি যে বাংলাদেশে পাট খাত বা পাট কলগুলো বন্ধ করে দেওয়ার একটি সরকারি সিদ্ধান্ত হয়েছে বা সেটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার এই ধরনের একটি প্রক্রিয়া চলছে। তো এই বিষয়টি যে আপনারা যখন প্লাস্টিক পণ্য গো গ্রিন বলছেন, ঠিক সেই সময় আমরা পাট খাত থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি। এটা একটা পরস্পর বিরোধী অবস্থান হচ্ছে কিনা? আমি একটু ব্যাখ্যা দেই, কারণ আমি গত মেয়াদে আমি পাট মন্ত্রণালয় সম্পর্কিত যে স্থায়ী কমিটি আছে, আমি সেটা সভাপতি ছিলাম। আমরা এখানে যে মিলগুলিকে আপনার বন্ধ করা হচ্ছে, সেগুলো কিন্তু আপনার স্থাপিত হয়েছিল 50 বা 60-এর দশকে। সেগুলোর যে আপনি যদি দেখেন, তাদের যে একটা স্বাভাবিক যে একটা জীবনের যে স্প্যানটা থাকে, ওটা কিন্তু অনেক আগে পার হয়ে গেছে। এবং এই মেশিন দিয়ে আমরা কোনোভাবেই মানে এফিশিয়েন্টলি আমরা কোনো উৎপাদন করতে পারছিলাম না। তাছাড়া এখন আপনি যে পাটের চাহিদার কথা বলছেন, এটা কিন্তু হচ্ছে আমরা যেটা বলি যে নিউ প্রোডাক্টস, যে আগে যা পাটের ব্যবহারটা হতো হয়তো কার্পেটের নিচে যে কাপড়টা থাকে সেখানে যেত। এখন কিন্তু দেখেন আপনি পাট থেকে আপনার পর্দা থেকে শুরু করে বেডশিট, এমনকি কাগজ, সব কিছুই হয়, যেটাকে আমরা বলি ডাইভার্সিফাইড ইউজ। তো এই মেশিনগুলিকে আপনাকে পাল্টাতে হবে। আমার মনে হয় সিদ্ধান্তটা এমন নয় যে আমরা সরকার এখান থেকে সম্পূর্ণভাবে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে এবং আমরা বেসরকারি খাতকে উৎসাহিত করছি। বেসরকারি খাতকে আমরা উৎসাহিত করব, তবে সরকারের যে বর্তমান যে জুট মিলগুলো আছে, এগুলো কিন্তু একটা ব্যাপক একটা মডার্নাইজেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, যেটার জন্য সরকার ইতিমধ্যে আপনার এগ্রিমেন্টও সই করেছে চীনের সাথে। তো আমরা আশাবাদী যেটা হবে, এটার জন্য কিছুটা সময় লাগবে, হয়তো 2-3 বছর সময় লাগবে। আর পাট থেকে আর একটা নতুন প্রোডাক্ট আপনি যেহেতু কথাটা বলছেন, যেটাকে আমরা বলি সোনালী ব্যাগ, মানে যেটা হচ্ছে আপনার এমনি আমরা যে প্লাস্টিক ব্যাগ যেগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল না। অর্থাৎ এগুলো আপনি যদি ফেলে রাখেন, এগুলো কিন্তু ওইভাবেই থাকবে এবং জমিকে ধ্বংস করবে। সো পাট দিয়ে কিন্তু আমরা এখন বায়োডিগ্রেডেবল আমাদের একটা আমরা একটা নতুন একটা আইটেম আমরা তৈরি করেছি। সুতরাং এটাকেও কমার্শিয়ালি এটার বাজারজাত করাটার মধ্যে আমার মনে হয় অনেক সম্ভাবনা আমাদের আছে। সো হ্যাঁ, সাময়িকভাবে আমাদের যে সরকারি পাটকলগুলো ছিল সেগুলো বন্ধ করা হয়েছে, তবে লং টার্ম বা মিডিয়াম টার্মে সেগুলো ফিরে আসবে। সেখানে নতুন মেশিনারি থাকবে এবং আমরা নতুন পণ্য, যেগুলিকে আমরা বলি ডাইভার্সিফাইড প্রোডাক্টস, সেগুলো আমি মনে করি আমরা উৎপাদন করতে পারবো। নিশ্চয়ই। আমরা করোনা নিয়ে যেহেতু কথাটা উঠেছে, এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করব এবং মতামত জানতে চাইবো। করোনা ভাইরাসের মোকাবেলার প্রস্তুতি বাংলাদেশ সরকার শুরু করার পর থেকেই আমরা পত্র-পত্রিকায় দেখছি যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত নেতা থেকে শুরু করে কর্মী পর্যায়ে নানা জায়গায় এই আলোচনাটা হচ্ছে যে বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় ঠিক জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে না কিংবা তাদের কোনো অংশগ্রহণ নাই। যদিও আপনার এলাকার ক্ষেত্রে ধরেন আমরা মুগদা হাসপাতালের কোনো ডাক্তারদের ইন্টারভিউ টেলিভিশনে দেখেছি বা পত্র-পত্রিকায় তারা যখন বলেন, তারা আপনাকে উদ্ধৃত করেন যে আপনি সংসদ সদস্য হিসাবে সরাসরি খোঁজ খবর নিচ্ছেন যে তাদের যথাযথ পিপিই আছে কিনা, চিকিৎসার ব্যবস্থা ঠিকঠাক মতো আছে কিনা বা কি হচ্ছে। আ তো ঢাকা শহরে জনপ্রতিনিধি হিসাবে যদি আপনার এলাকায় আপনার উপস্থিতি, সম্পৃক্ততা দৃশ্যমান হয়, সারা দেশের ক্ষেত্রে এরকম একটি অভিযোগ কেন আসে যে জনপ্রতিনিধিদেরকে দেখা যাচ্ছে না?
বা আমরা যদি অনেক পেছনের দিকে তাকাই, বঙ্গবন্ধুর রাজনীতির দিকে যদি আমরা তাকাই, আমরা বঙ্গবন্ধুর রাজনীতি নিয়েই তো বর্তমান সরকার, আদর্শ নিয়েই তো বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। তো সেই সময়ে যেমন বিভিন্ন জেলায় বা বিভিন্ন স্থানে যেকোনো দুর্যোগের সময় রাজনীতিবিদদের হাতেই দায়িত্বটা ছিল যে তারা এই এলাকাটা দেখভাল করবেন। আমরা এই সময় কিন্তু জানি যে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে বিভিন্ন জেলাগুলোর দায়িত্ব বা সমন্বয়ের দায়িত্বে থাকবেন জেলা প্রশাসকরা, প্রশাসনের হাতে। যে এই যে রাজনীতিবিদদের কিংবা জনপ্রতিনিধিদের হাতে একটি সংকট মোকাবেলার দায়িত্ব নেই, প্রশাসনের হাতে আছে। এটিকে আপনি কিভাবে দেখবেন একজন জনপ্রতিনিধি হিসাবে? দেখেন, আমি যেটা বলবো যে হয়তো মানে আমার নির্বাচনী এলাকায় যেহেতু একটা বড় মাপের একটা হাসপাতাল আছে যেটা কোভিড সেবা দিচ্ছে, সেই কারণে হয়তো আমার সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগটা অনেক বেশি এবং হয়তো সেইভাবে আলোচনায় আসছি। তবে আমি যতটুকু জানি আমাদের সম্মানিত সংসদ সদস্যরা তারা কিন্তু নিজেদের এলাকায় তাদের এখন দায়িত্বটা কি, একটা হচ্ছে মানুষকে সচেতন করা, একটা হচ্ছে সরকার যে ত্রাণ বিতরণ করছে সে বিতরণটা যেন সুষ্ঠু হয়, এটাই কিন্তু এখন তাদের মূল দায়িত্ব। এটার বাইরে খুব একটা এমপিদের দায়িত্ব নাই। আর আরেকটা যেটা হয়েছে যে আমরা মানে জাতীয়ভাবে লকডাউনে যাওয়ার ফলে আমাদের পার্লামেন্টও কিন্তু সেইভাবে আমরা লকডাউনে চলে গেছি, যেটা অন্যান্য দেশে কিন্তু হয় নাই। আপনি দেখবেন এই সময় কিন্তু আমরা নানানভাবে চেষ্টা করেছি বা অন্যান্য দেশ চেষ্টা করেছে ই পার্লামেন্টের মাধ্যমে এমপিদেরকে সম্পৃক্ত রাখার জন্য সেই কর্মকাণ্ডে। এবং আমি যদি মানে আমার এলাকার কথা বলি, যেমন আমাদের মাছ নিয়ে একটা সমস্যা ছিল, আমি কিন্তু প্রথমেই তার প্রতিবাদটা আমি করেছিলাম যে N95 মাছ নিয়ে। সো এইভাবে আমার মনে হয় সেটা আমাদের জন্য একটা বড় ল্যাকিং হয়ে গেছে। এটাও আমি বুঝি যে আমাদের সংসদ সচিবালয়ে অনেক স্টাফ তারা কিন্তু ইনফেক্টেড হয়ে গেছেন। আমাদের একাধিক সংসদ সদস্য মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তারপরে আমার মনে হয় আমরা যদি ভার্চুয়ালি কিছু কিছু সেশন যদি আমরা চালিয়ে রাখতে পারতাম, এটা কিন্তু এমপিদের সম্পৃক্ত হওয়ার একটা সুযোগ ছিল। আর হ্যাঁ, সেটা নিয়ে আমার মনেও একটা প্রশ্ন আছে বা অনেকে আমাকে বলেছে যে মানে সচিব সাহেবদেরকে কেন দায়িত্ব দেওয়া হলো বিভিন্ন জেলাতে। একটা হতে পারে যে এটা তো শুধু হচ্ছে যে আপনার ত্রাণ বিতরণের একটা বিষয়, সুতরাং এখানে প্রশাসনের একটা বড় একটা ভূমিকা থাকে। তারপরে আমার মনে হয় যদি আমরা সমন্বয়টা আরেকটু কার্যকর করতে পারতাম, যেমন আমি যদি আমার ঢাকা জেলার কথা বলি, এখানে আমাদের একজন সিনিয়র সচিব আছেন, খুবই ভালো মানুষ। তবে ওনার সাথে দেখেন এই দীর্ঘ 4 মাসে আমরা মাত্র দুটা আপনার এই ওয়েবিনারের মতো আমরা করেছি, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার। সো এটা দিয়ে তো আসলে সমন্বয়টা হয় না। আমরা আমাদের মতামত দিয়েছি, আমাদের কথাগুলো আমরা বলেছি। তবে সমন্বয়টাকে যদি আরেকটু কার্যকর করা যেত, আমার মনে হয় এটার মানে সুফলটা মানুষও পেত। আপনি মনে হচ্ছেন ফ্রিজ হয়ে গেছেন, আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, একটু বোধহয় মাঝখানে ডিস্টার্ব করলো। এবার কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা। তো হ্যাঁ, হ্যাঁ, যে শুনতে কথা পাচ্ছি। হ্যাঁ, যে কথাটা আপনি বলছিলেন যে আপনি ঢাকা জেলার সমন্বয়ের অংশটুক আবার যদি একটু রিপিট করেন, কারণ মাঝখানে আমার মনে হয় যে একটু বোধহয় ইন্টারাপশন হচ্ছে। আ না, আমি যেটা বলছিলাম যে মানে প্রশাসনকে আমরা দায়িত্ব দিয়েছি ভালো কথা। কারণ এখানে অনেক প্রশাসনিক বিষয় আছে, সমন্বয়ের বিষয় আছে। তবে যদি আমরা সংসদ সদস্যদের আরো সম্পৃক্ত করতে পারতাম, সংসদ সদস্যদের সাথে যদি সমন্বয়টা আরো কার্যকর হতো, তাহলে এটার সুফল নিশ্চয়ই মানুষ পেত। যেমন আমি যদি আমার ঢাকা জেলার কথা বলি, এখানে একজন সিনিয়র সচিব ঢাকা জেলার দায়িত্বে আছেন। এবং ঢাকা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা জেলাই গুরুত্বপূর্ণ। তবে তার সাথে আমাদের মাত্র ২ বার আপনার জুমের মাধ্যমে আমরা ২ টো মিটিং করেছি ৪ মাসে। সো এটা যদি আমরা প্রতি নিয়মিত মানে ১ সপ্তাহে যদি একটা করে আমরা মিটিং করতে পারতাম, তাহলে হয়তো কথাগুলো আমরা আরো তাদের কাছে অনেক সহজে আমরা পৌঁছাতে পারতাম। আর আরেকটা যেটা আমি ঢাকা শহরের কথা যেহেতু আপনি বলছেন, আমি আ ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের কথা বলতে পারি। মানে এখানে তাপস সাহেব নির্বাচিত হওয়ার পর উনি কিন্তু খুবই অ্যাক্টিভ এবং উনি আমাদের যারা স্থানীয় পর্যায়ে যারা কাউন্সিলর আছেন তাদেরকে প্রতিটা কাজে উনি সম্পৃক্ত করছেন। একটা তো হচ্ছে ডেঙ্গু নিয়ে একটা সমস্যা আছে, যেটা এই বছর কিন্তু আমরা সেইভাবে দেখি নাই। আমার মনে হয় এটা একটা কারণ হচ্ছে যে ওনার মনিটরিংটা অনেক শক্ত ছিল। সো জনপ্রতিনিধি স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে ২ জায়গাতেই কিন্তু আপনাকে সম্পৃক্ত করতে হবে। ঢাকাতে এটা আমরা দেখছি কাউন্সিলররা সম্পৃক্ত হচ্ছে, যেটা ভালো। তবে আমার মনে হয় জাতীয় পর্যায়ে যদি সমন্বয়টা আরেকটু কার্যকর করা যায়, যোগাযোগটা আরেকটু বাড়ানো যায়, তাহলে আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেশনও বেনিফিটেড হবে। কেননা এমপিরা তো মাঠ পর্যায়ের কথাগুলো, মানুষের কথাগুলো তারা
আমাদের যারা দায়িত্বে আছেন সমন্বয়ক হিসেবে তাদের কাছে পৌঁছাতে পারে। আপনি যে ঢাকা জেলার কথা বললেন, মাত্র করোনা ভাইরাস শুরু হওয়ার পরে এই পর্যন্ত জুমের মাধ্যমে আপনাদের সঙ্গে মাত্র ২ বার যোগাযোগ হয়েছে, ২ বার কথাবার্তা হয়েছে। এমপিদের সাথে। হ্যাঁ। হ্যাঁ, এমপিদের সঙ্গে। তো ঢাকা শহরে যদি এই অবস্থা হয়, আমরা ধারণা করতে পারি যে ঢাকার বাইরে কি অবস্থা হবে। ঢাকার বাইরে হয়তো আদৌ কোনো এমপি সাহেবদের সঙ্গে হয়তো উনাদের কোনো যোগাযোগই হয়নি। যার কারণে বাস্তব চিত্রটা প্রশাসনের কাছে হয়তো চলে আসতে পারছে না। এইটি কোনোভাবেই আমি মনে করি আরকি, বা আমরা মনে করি যে এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। কারণ জনপ্রতিনিধিরা সরাসরি জনগণের সঙ্গে সম্পর্কিত। জনগণের তথ্যটা তাদের কাছে থাকে। প্রশাসনকে দায়িত্ব যদি দেওয়া হয়ে থাকে, তারা যদি জনগণের তথ্যটাই না জানেন, তাহলে তারা ব্যবস্থা নিবেন কিভাবে? বা মাননীয় প্রধানমন্ত্রীকে বা তারা পরামর্শ দিবেন কিভাবে? এটি অবশ্যই আমার মনে হয় যে এখনো যে সময়টুকু আমাদের হাতে আছে, এই সময়টায় আরো একটু তৎপর হওয়া, আরো একটু বেশি মনোযোগ দেওয়া বোধহয় দরকার। সাবের ভাই, আমরা এবার একটু অন্য দিকে যাই। ঠিক এই সময়টাতে করোনা ভাইরাসের যে সময়টায় আমরা এমপিদের ভূমিকা বা সম্পৃক্ত হওয়ার বিষয় নিয়ে আমরা কথা বলছি, আমরা জানি যে সেই সময়ে বাংলাদেশের একজন সংসদ সদস্য কুয়েতে তিনি গ্রেফতার হয়েছেন। তাকে নিয়ে অনেক মাস ধরেই সংবাদপত্রে গুরুতর একটি উঠছিল। অভিযোগ উঠছিল যে তিনি সেখানে মানব পাচারের সঙ্গে সম্পর্কিত। তো একটি দেশের কোনো সাধারণ একজন নাগরিকও যদি বিদেশে মানব পাচার করে, সেটি একটি গুরুতর অভিযোগ। তার বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া দরকার হয়ে পড়ে, সরকারের পদক্ষেপ নেওয়া দরকার হয়ে পড়ে। কিন্তু সেই অভিযোগে একজন এমপি যখন বিদেশে গ্রেফতার হন এবং দেশে বিদেশে সেটি সংবাদ শিরোনাম হয়, একজন সংসদ সদস্য হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আপনাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়? না, সাধারণত ধরেন আমরা বিব্রত, আমি বলব আমরা লজ্জিত। কেননা মানে সংসদ হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন। এবং এই প্রতিষ্ঠানের ভাবমূর্তিটা কিন্তু নির্ভর করে যারা আমরা সেখানে সদস্য হিসাবে দায়িত্ব পালন করি। সুতরাং একজন নিয়েও যদি কোনো বিতর্ক হয় বা কোনো কথা ওঠে, এটা তো আমাদের সবার উপরে এক ধরনের রিফ্লেকশন। আমি এই বিষয়টাকে মানে অনেক গুরুত্ব দেই। তবে একটা যেটা আমার মনে হয় সবাই আমরা যেহেতু এখানে অনেক দর্শক আছেন তাদের বোঝার স্বার্থে যেটা বলবো, সেটা হচ্ছে যে এমপির কথা আপনি বলছেন, উনি কিন্তু অনেকদিন ধরেই কুয়েতে ব্যবসা করেন। উনি এমপি হওয়ার আগে থেকে সেখানে ব্যবসা করেন। এবং ওনার গ্রেফতারের পরপর যে একটা মানে এক ধরনের মানে বিষয়টা স্পষ্ট ছিল না। সেটি হচ্ছে যে উনি আমাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে উনি কিন্তু কুয়েতে যান নাই। উনি ওনার একটা ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে গেছেন। তো হ্যাঁ, ওনার পরিচয় তো এমপি, এটা তো কেউই অস্বীকার করবে না। তবে উনি যে অপরাধটি করেছেন সেটা উনি এমপি হিসেবে করেছেন নাকি একজন ব্যবসায়ী হিসেবে করেছেন? সেই আলোচনাটা বা সেই প্রশ্নটা কিন্তু আসতেই পারে। যেহেতু তার ব্যবসাটা অনেক আগে থেকেই ছিল। তারপরেও এখানে তো মানে এই ধরনের আচরণের তো কোনো মানে ইয়ে নাই। এটাকে আমাদের গ্রহণ করার কোনো সুযোগ নাই। পাশাপাশি এই কথাও বলব, শুধু বাংলাদেশের এমপি না। উনি যদিও একজন ব্যবসায়ী, তারপরেও উনার এখন এমপি পরিচয়টাই মুখ্য হয়ে গেছে। কুয়েতেরও আপনার একাধিক এমপি এই ধরনের মানে অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তো কয়েকদিন আগে একটা অনুষ্ঠান ছিল ওয়েবের মাধ্যমে, যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কুয়েত, বাংলাদেশ এবং তাদের জার্মানি যিনি প্রধান, তারা এসেছিল। এবং কুয়েতের কিন্তু যারা আছে, একজন এমপিও সেখানে ছিলেন, তারাও কিন্তু বলছিলেন যে এটা আসলে মানে বাংলাদেশ আর কুয়েতের বিষয় না, আসলে দুর্নীতিটা সারা বিশ্বে এমনভাবে ছড়িয়ে গেছে। এবং আমি বলছিলাম যে দেখো, দুর্নীতি তো এক ধরনের কোভিড। কারণ যদি এই ডিজিজটা, যদি রোগটা যদি আমাদের সমাজে থাকে, তাহলে কাউকে না কাউকে এটা আক্রান্ত করবে। সেটা মানে একটা সেনাবাহিনীর একজন মেজর জেনারেল হতে পারে, একটা আপনার রাজনৈতিক দলের নেতা হতে পারে, সংসদের একজন এমপি হতে পারে। এবং এখানেও সেই কাজটি হয়েছে। তো আমরা যেটা মানে আমরা সেই মিটিংয়ে যে একটা সিদ্ধান্ত ছিল বা একটা সুপারিশ ছিল, সেটা হচ্ছে এটাকে আমরা একটা কেস স্টাডি হিসাবে নিব। এবং আমরা প্রত্যেকটা বিষয়গুলো আমরা তদন্ত করতে চাই। একটা তো আমি ওনাদের বলেছি যে কুয়েত সরকার যেন অবশ্যই মানে পুরো প্রতিবেদনটা যেন বাংলাদেশ সরকারের সাথে তারা শেয়ার করে, এটা কিন্তু আমাদের জানা দরকার। এবং তারপরে আমরা যদি একটা কেস স্টাডি করি, তাহলে আমাদের আইনের কোন জায়গায় আপনার ঘাটতিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে। সুতরাং এটা অনেক দুঃখজনক একটা বিষয় যেটা ঘটে গেছে। তারপরে সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, মানে দ্বিতীয়বার যেন এই ধরনের আরেকটা কেস না হয়। আমার মনে হয় বিষয়টাকে আমরা কিন্তু সেইভাবে দেখি। কারণ দেখেন, আমি যে কথাটি আগেও বলছিলাম এবং আপনিও একই কথা বলেছেন যে এমপিতে যে গুরুত্বটা আছে, এখন জাতীয় উন্নয়নে তাদের গুরুত্ব তো অনেক বেশি। মানে আমাদের দায়িত্ব কি? আমরা বাজেট অনুমোদন করি, আমরা বিভিন্ন প্রকল্প আমরা অনুমোদন করি,
আমরা সরকারের উপরে আমাদের তদারকি রাখি, তাহলে এখানে প্রশ্নটা চলে আসে, যেটা আপনার আজকের অনুষ্ঠানের প্রশ্ন ছিল, যে সুশাসন এমপিদের জন্য না কেন। মানে আমি জানি না সুশাসন শব্দটা আমি এখানে ব্যবহার করব কিনা, তবে অবশ্যই জবাবদিহিতা শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি। কারণ আমরা দেখেন, আমরা এমপি হিসাবে আমরা সবাই জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করি। যেমন আজকে যখন আমাদের স্থায়ী কমিটির সভা হচ্ছিল, সেখানে কিন্তু আমরা মন্ত্রীকে প্রশ্ন করি, কারণ মাননীয় মন্ত্রী তিনি আমাদের সদস্য। আমরা সচিবকে প্রশ্ন করি, আমরা ডিজি পরিবেশ চিটংয়ে পাহাড় কাটা নিয়ে প্রশ্ন করছিলাম, আমরা ফরেস্টের যে চিফ কনজারভেটর আছে তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে বিভিন্ন আপনার শিয়াল মেরে ফেললো, ডলফিন মেরে ফেললো, আমরা কি ব্যবস্থা নিলাম। সো আমরা সবাই জবাবদিহিতা নিশ্চিত করি, তো আমাদের জবাবদিহিতাটাও তো নিশ্চিত করতে হবে, তাই না? সেটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, হ্যালো। জি, সাধারণত আপনার যেটা হয় যে আমাদের আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আপনাকে দেখা যাচ্ছে না somehow বাট শুনতে পাচ্ছি। বাট দেখা যায় বলছে ইউ আর ইন দ্য শো, আমি জানি না। আচ্ছা, সাধারণত মানে জবাবদিহিতার জায়গাটা তৈরি হয় নির্বাচনের মাধ্যমে, যে আপনি ৫ বছর পর পর, সেটাই কিন্তু হচ্ছে আমাদের জবাবদিহিতার বিষয়, যে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা যদি ভালো কাজ করে থাকি আমরা আবার নির্বাচিত হই। আর যদি যারা আমাকে নির্বাচিত করেছিল বিগতবার, আহ কোথাও আসছে বোধহয় না, একটু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আমি আমি জানি না যে আরেকবার বের হয়ে ঢুকলে কি কাজ হবে কিনা? আচ্ছা আচ্ছা, আরেকবার কথা বলতে থাকি, দেখি এটা আসছে কিনা জি। আমাদের। তো আমি যেটা বলছিলাম যে আমাদের জবাবদিহিতাটা নিশ্চিত করা হয় নির্বাচনের মাধ্যমে, কিন্তু নির্বাচন তো হচ্ছে ৫ বছর পর। সো এই যে আপনার ৫ বছরের মধ্যে আপনি যদি মানুষের প্রত্যাশা যদি পূরণ না করতে পারেন, তাহলে সেটার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনাকে এই ৫ বছরের মধ্যবর্তী যে সময়, সেই সময়ের মধ্যে আপনাকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়? আমি কি এসছি এখনো আপনার ইয়েতে? না, আমার মনে হয় যে আপনি একটু বের আমি হয়ে যদি লিভ করে আবার আসি। জি, প্লিজ। ওকে। এটা ইন্টারনেটে অনেক সময় আ দর্শক একটু আমাদের সম্ভবত ইন্টারনেটের কারণে সমস্যা হচ্ছে। আমরা এখনই আমাদের অতিথিকে আবার সংযুক্ত করে নিচ্ছি। তো এই ফাঁকে আমি একটু শুধু কথা বলি যে আমরা কথা বলছিলাম সাবের হোসেন চৌধুরী এমপির সঙ্গে। এমপিদের জন্যে সংসদ সদস্যদের জন্য সুশাসন নয় কেন? এই বিষয়টি নিয়ে তিনি কথা বলছিলেন। আ কুয়েতে বাংলাদেশের যে এমপি পাপলু গ্রেফতার হয়েছেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেইসব অভিযোগ নিয়ে সেইসব অভিযোগের প্রেক্ষিতে তিনি কথা বলছিলেন। তো এই পর্যায়ে হ্যাঁ, একটু ত্রুটি দেখা দিচ্ছিল। আমার মনে হয় যে সাবির ভাইকে আমরা আবার আগের মতো করে পেয়ে গিয়েছি। সাবির ভাই বলেন এবার আপনি। না, তো আমি যেটা বলছিলাম যে জবাবদিহিতা আপনি কিভাবে নিশ্চিত করবেন? যে আমাদের যে ৫ বছরের সময়, যার জন্য আমি যেটা আম ২০১০ সালে আমি একটা এমপিদের আচরণ বিধি নিয়ে আমি আপনার একটা আইন প্রস্তাব করেছিলাম, এবং সেটা কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে। যে কারণে যখন আপনি জনপ্রতিনিধি হয়ে যাবেন, একটা একটা বড় জায়গাটা দেখার বিষয় হচ্ছে যে স্বার্থের কোনো দ্বন্দ্ব আছে কিনা। যে ধরেন আমি নিজেরটাই বললাম যে আমি নিজে একজন ব্যবসায়ী, বা আমার পরিবার ব্যবসার সাথে জড়িত, এবং আমার একটা পাওয়ার প্ল্যান্ট আছে। সেখানে আমি যদি আমার পাওয়ার পলিসিটা এমনভাবে ইনফ্লুয়েন্স করি যে আমি ব্যক্তিগতভাবে লাভবান হই, তাহলে তো সেটা ক্লিয়ারলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই সো জায়গাটা সাবির ভাই আপনার আগের বক্তব্যের সঙ্গে এবং এই বক্তব্যের সঙ্গে আমি জাস্ট একটু সূত্র ধরিয়ে দেই আলোচনাটার সুবিধার্থে। পাপলু সাহেবকে নিয়ে আমরা যখন কথা বলছিলাম, আপনি বলছিলেন যে তিনি কুয়েতে গিয়েছেন ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে। এবং তিনি এমপি হওয়ার আগে থেকে সেখানে ব্যবসায়ী ছিলেন। আপনি এখন যে কথাটি বলছিলেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে স্বার্থের দ্বন্দ্ব। একজন এমপি তিনি এমপি হওয়ার আগে ব্যবসায় থাকতে পারেন। কিন্তু এমপি হওয়ার পরেও তিনি সেই ব্যবসাটি চালিয়ে যেতে পারেন কিনা আর একজন নাগরিক একই দেশের ২ টি পাসপোর্ট তিনি হোল্ড করতে পারেন কিনা এই বিষয়ে আপনার মানে দেখেন, অবজারভেশন পাপলু সাহেবের যেটা জেনেছি যে ওনার কুয়েতি পাসপোর্ট মনে হয় নাই। আমরা যেটা এটা মাননীয় প্রধানমন্ত্রী সংসদেই বলেছেন, যদি কুয়েতি পাসপোর্ট থাকে তাহলে তো তার এমনি তিনি তার যৌথ এমপি পদ। ব্যবহার করেছিলেন। তো ওনার ক্ষেত্রে আরেকটা যেটা বলা উচিত আমার মনে হয়, যদি এটা দলের কোনো সেই সেন্সের বিষয় না, তবে পাপলু সাহেব কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন।
আমি এটা মানে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য বা আওয়ামী লীগের পক্ষে কিছু না, বলছি এটা না। আওয়ামী লীগের বিষয় না, উনি স্বতন্ত্র এমপি। কিন্তু সংসদ সচিবালয়ের দায়িত্ব থাকে স্যার। হ্যাঁ সংসদ সচিবালয়ের নিশ্চয়ই কোনো ভূমিকা থাকে, সরকারের হ্যাঁ নিশ্চয়ই কোনো ভূমিকা থাকে। হ্যাঁ অবশ্যই থাকে। এবং সংসদ সচিবালয় আমার মনে হয় যেটা প্রথম দিকে যেটা ছিল যে আসলে আমরা নিজেরাই শিওর ছিলাম না উনি কি এমপি হিসাবে সেখানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি উনি চাইতে পারেন কিনা। মানে আমাদের তো একটা আছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আমরা বলি। তো এখন আপনি যদি পরবর্তীতে আমরা যেটা জানলাম আপনি যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ট্রাভেল না করেন আপনার কিন্তু সেই মানে ইন্ডেমনিটিটা থাকে না, ইমিউনিটিটা থাকে না। সো সেখানে আমাদের প্রশ্ন হচ্ছিল তাহলে উনি এমপি ঠিকই আছেন কিন্তু আবার বিদেশে গেছেন একটা প্রাইভেট পাসপোর্টে, তো সেখানে আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত। এবং সেটার বেসিসে কিন্তু আমাদের সেখানে যিনি আমাদের রাষ্ট্রদূত আছেন তার সাথে কথাবার্তা বলা হচ্ছে। তবে আমার মনে হয় সেখান থেকে যেহেতু এই বিষয়টা পরিষ্কার ছিল না, সেখানে কিন্তু এক ধরনের একটা হেজিটেশন ছিল, একটা দ্বিধা ছিল যে আমরা কিভাবে এক করব। সো অবশ্যই তো এটা আমাদের দায়িত্ব এবং যেটা সরকার থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে অলরেডি কিন্তু ওনার ওয়াইফকে একাধিকবার দুদকে তলব করা হয়েছে, তথ্য চাওয়া হচ্ছে। এবং কুয়েতের ইনভেস্টিগেশনের পুরো রিপোর্টটা যখন আমাদের কাছে আসবে আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। এই জায়গায় আরেকটা প্রশ্ন করি সাবের ভাই, যে পাপলু সাহেব এবং তার স্ত্রী দুজনেই সংসদ সদস্য। আমরা যতটুকু জানি তাদের দুজনের কেউই প্রচলিত অর্থে জনপ্রিয় রাজনৈতিক নেতা বলতে যা বোঝায় তাদের দুজনের কেউই সেটি না। তাহলে কেন বা কিভাবে কি প্রক্রিয়ায় একটি পরিবারের দুজনই হাজবেন্ড ওয়াইফ দুজনই জাতীয় সংসদ সদস্য কিভাবে হয়ে যান তারা? মানে একটা তো হচ্ছেন যেটা সহজ, মানে পাপলু সাহেবের বিষয়ে যাওয়াটা সহজ, কেননা ওই এলাকার মানুষ তাকে ভোট দিয়েছেন, তারপরে তো আর আসলে ওখানে আমাদের আর কিছু বলার থাকে না। আমার যতটুকু জানা আছে যে আমরা ওই আসনে যেহেতু জাতীয় পার্টির সাথে গত নির্বাচনে এক ধরনের সমঝোতাই বলবো ছিল যে আমরা প্রার্থী কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়নি, সেখানে জাতীয় পার্টির প্রার্থী ছিল। এটা কিন্তু সেই ধরনের একটা আসন। তবে পরবর্তীতে কি হলো আমি জানি না, জাতীয় পার্টির যিনি প্রার্থী ছিলেন, যাকে আওয়ামী লীগও বলেছিল যে আপনি নির্বাচন করতে পারেন, আমরা সেখানে প্রার্থী দিব না, তিনি ফর সাম রিজন হয় বসে গেছেন বা অ্যাক্টিভ ছিল না। এখন ওনাকে কি পাপলু সাহেব ম্যানেজ করেছে না কিভাবে এবং সেই ম্যানেজের পেছনে কোন বিবেচনা কাজ করেছে আমি সেই আলোচনায় যেতে চাই না। তবে উনি ভোটে নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটা সেটা আমার কাছেও খুব ইন্টারেস্টিং যে ওনার ওয়াইফ তাহলে কিভাবে মানে সংরক্ষিত আসন থেকে আবার এমপি হলেন, এবং এটা আমাদের আসলে দেখার প্রয়োজন। নিশ্চয়ই ওনার সাথে মানে কারো ভালো যোগাযোগ ছিল। এবং এই যে আপনার সংরক্ষিত আসনে যারা এমপি হন, যে প্রক্রিয়া হন, এটা তো বিভিন্ন জনের কাছ থেকে মনোনয়ন চাওয়া হয়। আওয়ামী লীগের গুলো আওয়ামী লীগ দিয়ে দেয়, তবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় হয় সেটা কিন্তু আমি জানি না। সেটা আমারও একটা জানার আগ্রহের বিষয় যে উনি তাহলে কিভাবে হলেন। মানে পাপ্পু সাহেবের বিষয়টা পরিষ্কার, ইলেকশনের মাধ্যমে হয়েছেন, উনি ভোট পেয়েছেন। যদি এখন অনেক কথা শুনে অনেকেই বলেন যে উনি এলাকার খোঁজ খবর রাখেন না, কিন্তু তারপরে তো উনি ভোটের মাধ্যমে হয়েছেন, সেখানে তো আমাদের আর কিছু বলার সুযোগ থাকে না। কিন্তু সংসদ সচিবালয় ধরেন আপনি প্রথম বললেন যে একটা গভর্নমেন্টের একটা হেসিটেশন ছিল, কিন্তু এই পর্যায়ে এসে আমরা এও জানি যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিকে যখন পাপলু সাহেবকে নিয়ে নিউজ হয় যে মানব পাচারের অভিযোগের সংবাদ ঢাকার সংবাদপত্রে ছাপা হয়, তিনি তখন সেটিকে ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছিলেন। এই পর্যায়ে এসে নিশ্চয়ই সরকার এবং সংসদ সচিবালয় পাপলু সাহেবের ভূমিকা সম্পর্কেও পরিষ্কার, তিনি কিভাবে কুয়েতে গিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগগুলো কি। সর্বোপরি তাকে বিদেশের কারাগারে রাখা হয়েছে, তিনি গ্রেফতার হয়েছেন সুনির্দিষ্ট কিছু অভিযোগে। এই পর্যায়ে এসে সংসদ সচিবালয়ের আর কিছু করার ছিল কিনা, বা সংসদ সচিবালয় তার কাজটি ঠিক মতো দেখেন আপনি একটা মানে পররাষ্ট্রমন্ত্রীর কথা যেটা বললেন, মানে আমার যে ধারণা যদি কোনো একটা দেশের নাগরিক অন্য কোনো দেশে একটা সমস্যায় পড়ে, তখন আমরা প্রথম যে কাজটা করি আমাদের ওই দেশে যদি কোনো মিশন থাকে বা আমাদের কোনো এমবেসি থাকে বা হাই কমিশন থাকে, সেটা যিনি প্রধান তার কাছ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র সচিব হতে পারে, পররাষ্ট্রমন্ত্রী হতে পারে, সরাসরি কথা বলে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করে। তো আমি যেটা মনে করি এই ক্ষেত্রে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে মানে ওনার যে রিয়াকশন উনি ব্যক্ত করেছেন, এটা নিশ্চয়ই ওই ইনফরমেশনের বেসিসে ছিল। এখন এটা ফরেন মিনিস্ট্রি দেখবে যে ওনারা আমাদের মিশন থেকে যে ইনফরমেশন পেয়েছেন সেটা সঠিক ছিল কিনা, কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো জানার কথা না। এবং সেটা যদি সেখানে কোনো বিষয় থাকে তদন্ত করা, সেটা নিশ্চয়ই আমাদের ফরেন মিনিস্ট্রি দেখবে। আর সচিবালয় এখনো কিন্তু কুয়েতে, যেটা আমি কয়েকদিন আগেও আমি এটা আপনাকে বলতে পারি, শেয়ার করতে পারি, কারণ কুয়েতের পার্লামেন্টের যিনি স্পিকার
আম, আপনার মারজুক আল গানিম, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি যখন আইপিও সভাপতি ছিলাম তার সাথে আমি কথা বলেছি। তো সে বলেছে দেখো এখনো আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই, তাদের দেশের কিন্তু একাধিক এমপি এখানে জড়িয়েছে এবং একজন মানে মেজর জেনারেল পদেরও একজন সেখানে জড়িয়েছে। ফলে আমরা মানে আমাদের ইনভেস্টিগেশন এখনো কনক্লুড হয় নাই। আমরা আদালতকে যেটা বলেছি যে আমরা আরো কিছু বাড়তি সময় চাই আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করতে। আর মনে হয় এখানে আমরা ঠিক আছে, আমরা যত কিছুই বলি যে শাস্তি হওয়া উচিত এবং নিশ্চয়ই হবে, তবে ডিউ প্রসেস নামে একটা বিষয় আছে। মানে আপনি কিন্তু ওনাকে অপরাধী প্রমাণ না করা পর্যন্ত আমার কিন্তু ধরে নিতে হবে যে উনি কোনো অপরাধের সাথে ছিল না, এবং ওনাকে সেই সুযোগ দিতে হবে আত্মপক্ষ সমর্থনের। তো আমার মনে হয় আগে তদন্তের প্রক্রিয়াটা শেষ হোক, আনুষ্ঠানিকভাবে যদি ওনাকে যখন চার্জ করা হয়, যদি করা হয়, আমার ধারণা হচ্ছে করা হবে, তখন আমার মনে হয় বাংলাদেশ সরকার এবং সংসদীয় সচিবালয় তাদেরকে আপনি অনেক তৎপর দেখবেন। আপনি ফরেন মিশনের কথা বলেছেন। এর আগে আপনি আরেকটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কুয়েতের সঙ্গে যে আপনাদের একটি মিটিং হয়েছে, যে মিটিং এ আপনিও ছিলেন, আপনিও বক্তৃতা করেছেন। সেই মিটিং এ একটি সংবাদ আমরা পত্রিকায় পড়েছি যে কুয়েতের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধি বলেছেন যে যদি ডিপ্লোম্যাটিক ইমিউনিটিটা না থাকতো তাহলে হয়তো কুয়েতে যে বাংলাদেশ হাই কমিশনার আছেন তাকেও জেলে যেতে হতো, অ্যাম্বাসেডর, হ্যাঁ। অ্যাম্বাসেডরকে জেলে যেতে হতো। এই বিষয়টা সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাই। না, উনি আপনি যেটা বলছেন উনি সেই কথাটাই বলেছেন, তবে সেটা উনি একটা মতামত হিসেবে এক্সপ্রেস করেছেন। আমি জানি না এটা লিগ্যাল বেসিস আছে কিনা। তবে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি তো সব ক্ষেত্রেই থাকে। তবে এই ধরনের এটা কিন্তু একটা হাই ক্রাইম, এটা অনেক সিরিয়াস একটা ক্রাইম যে আপনি মানব পাচারের কথা বলছেন, কারণ এখানে অনেক আন্তর্জাতিক কনভেনশন আছে, ট্রিটি আছে, হিউম্যান ট্রাফিকিং অনেক বড় একটা অপরাধ পৃথিবীর বিভিন্ন জায়গায়। সো এটা কিন্তু একটা আছে, কিন্তু সেই আলোচনায় এই কথাও একজন প্রাক্তন সংসদ সদস্য বলেছেন যিনি এখন একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যে আমাদের কুয়েতে এই কথাটি উনি বলছিলেন যে কুয়েতে যারা মানে ওখানে আছেন বিদেশ থেকে যারা যান, তারা কিন্তু হচ্ছে ওদের 90% অফ দ্য পপুলেশন। এবং তখন সে বলছিল যে এই যে মানে যে ভিসা নিয়ে যে কেলেঙ্কারি, যে ভিসা নিয়ে যে বাণিজ্য, মানে এটা কিন্তু শুধু বাংলাদেশ নিয়ে হচ্ছে সেটা না, এটা আরো অন্যান্য দেশ নিয়ে হচ্ছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে কুয়েতে কিন্তু আরো অন্যান্য দেশ যেমন পাকিস্তান, ভারত, তারাও জড়িয়ে গেছে। তো এটা আসলে আমি মনে করি এটা একটা সিন্ডিকেট। এটা কুয়েতেও আছে, বাংলাদেশেও আছে। বাংলাদেশে আমাদের যারা মানে রিক্রুটমেন্ট এজেন্সিতে আছে, আমি বলি না যে সবাই এখানে অসাধু, বা নিশ্চয়ই এখানেও কিছু এলিমেন্ট আছে যারা আইনের মধ্যে যে আপনার গ্যাপগুলি আছে তার সুযোগ নিচ্ছে। তো এখন আমাদের দেখতে হবে আসলে, যার জন্য আমি বলছি যে এটা নিয়ে আমাদের একটা কেস স্টাডি করা উচিত এবং কোন কোন জায়গায় আমাদের আইনটাকে আমরা আরো টাইট করতে পারি। আরেকটা প্রশ্ন ধরেন চলে আসে যে আমরা যেমন আপনার ইলেকশনের আগে, নির্বাচনের আগে আমাদের সম্পদের একটা হিসাব দিতে হয়, যে আমি কত টাকা আমি কর দিয়েছি, আমার কি ব্যবসা আছে। তো ওই ব্যবসাটা আদৌ উনি সেখানে দেখিয়েছিলেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন, যে আমাদের যে নির্বাচন কমিশন। সো এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা যদি একটা কেস স্টাডির মাধ্যমে যদি আমরা অগ্রসর হই, এবং এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন আমাদের আইনটাকে কেউ এবিউজ না করতে পারে, আমাদের সিস্টেমটাকে কেউ যেন এবিউজ না করতে পারে, সেই বিষয়ে আমরা তখন ব্যবস্থা নিতে পারবো। এটা একটা চমৎকার পয়েন্ট আপনি তুলেছেন সাবির ভাই, যে সংসদ সদস্যদের নির্বাচনের সময় যে হলফনামা দিতে হয়, যেখানে সম্পত্তির বা অন্যান্য হিসাব বিবরণী প্রকাশ করতে হয়, সেখানে পাপলু সাহেব সেটি করেছেন কিনা। আমার মনে হয় যে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা ঢাকায় যারা সাংবাদিকতা করেন, তারা এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করতে পারেন আসলে, যে পাপলু সাহেবের সেই ব্যবসা কিংবা অন্যান্য বিদেশি আয়, কুয়েতের আয়, সেগুলি তার হলফনামার মধ্যে ছিল কিনা। সাবির ভাই, আমরা আর আরেকটি বিষয় যদি আমি এখানে একটু উল্লেখ করি, মানে আলোচনাটা তো আমাদের আলোচনার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, আমরা একতরফা বলতে চাই না। তো আরেকটা যে কথা আমি বলেছিলাম ডিউ প্রসেস, জি, আমি কিন্তু সেই মিটিং এ বলেছি যে পাপলু সাহেব ইজ এন্টাইটেল টু ডিউ প্রসেস। সেখানে তাকে আইনজীবী দিতে হবে। তারপর আমরা মানে কিছু হালকা আওয়াজ শুনছিলাম যে আপনার ওনাকে হয়তো হেফাজতে নির্যাতন করা হয়েছে। সেটাও কিন্তু ঠিক না যদি ওরকম হয়ে থাকে, কারণ আইন তো সবার জন্যই সমান। সো আমার মনে হয় আমরা বাংলাদেশ থেকে যেটা বলবো যে ডিউ প্রসেস যেন অনুসরণ করা হয়, ওনার যে রাইট টু আ লয়ার আছে, ওনার রাইট টু ডিফেন্স, এটা যেন রেসপেক্ট করা হয়, এবং কোনো অবৈধ কৌশলে যেন জোরপূর্বক কোনো স্বীকারোক্তি আদায় না করা হয়, যেটা বাংলাদেশেও কিন্তু এটা অনেক হয়। আপনি জানেন, আমিও জানি, যার জন্য জি, একটা আইন আমি সংসদে এনেছিলাম যে হেফাজতে নিয়ে কাউকে আপনি নির্যাতন করে জোরপূর্বক তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে পারবেন না।
কারণ সেটা যদি করেন তাহলে আমরা যেটা আইনের শাসনের কথা যেটা বলি সেটা তো আর থাকলো না। একটা হচ্ছে একটা অপরাধ হলো আপনি জোর করে আরেকজনকে সেটার জন্য দায়ী করলেন, প্রকৃত অপরাধী যে সে তো পার পেয়ে গেল এবং ইট বিকামস আ মিসক্যারেজ অফ জাস্টিস। আপনি আইনের শাসনের কথা যখন বললেন, আপনি পাপলু সাহেবের অধিকারের কথাও যখন বললেন, ঠিক একই প্রসঙ্গে আমি আরেকটি দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মালয়েশিয়াতে বাংলাদেশী একজন তরুণ গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি আল জাজিরাতে অভিবাসী, সেখানকার অভিবাসীদের যে অবর্ণনীয় দুর্ভোগ সেই সব নিয়ে তিনি কথা বলেছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন। তো তার ক্ষেত্রেও তো নিশ্চয়ই বাংলাদেশ সরকারের বা অবশ্যই। সংসদ সদস্য হিসেবে আপনাদের একই রকম অবস্থান থাকার কথা। তো মালয়েশিয়াতে যে তরুণটি বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হয়েছে, তার ব্যাপারে সরকারের তৎপরতা সম্পর্কে আপনার কোনো জানা আছে কিনা? আমি যেটা জানি যে এটা নিয়ে কিন্তু আমাদের ফরেন মিনিস্ট্রি আবার সেই প্রাথমিক তথ্যগুলো নিচ্ছে, কারণ একটা হচ্ছে মিডিয়াতে বিষয়টা কিভাবে আসে আর যেই দেশে আছেন একটা তো আমাদের মনে রাখতে হবে। এখন একজন যেমন কয়েকদিন আগে ঢাকায় কয়েকজন নাইজেরিয়ানকে গ্রেফতার করা হয়েছে, তারা বিভিন্ন মানে স্কিম করতো, কিছু আপনার ইয়ে করতো। তো তার বিচারটা কিন্তু হচ্ছে, তাদের বিচারটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী। তো এখন মালয়েশিয়াতে সে কি করেছে, মালয়েশিয়ার আইনটা কি সেটাও দেখা উচিত। তবে আপনি যদি শুধু বলেন যে একটা মানবাধিকারের প্রেক্ষাপট থেকে, অবশ্যই আমার মনে হয় তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমি মালয়েশিয়ার লটা আমি পুরোপুরি জানি না, বা তাদের আইনের কোন ধারায় তার বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে সেটা হয়তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই খোঁজ খবরটা নিতে পারে। তবে অবশ্যই ফ্রম আ হিউম্যান রাইটস পার্সপেক্টিভ তার পক্ষে দাঁড়ানো উচিত, এবং আমি আপনাকে এখানে বলছি আমি তার পক্ষে ওই প্রেক্ষাপটে আমি দাঁড়াতে চাই। অন্ততপক্ষে যে বাংলাদেশের একজন নাগরিক বিদেশে গ্রেপ্তার হয়েছেন, সে আদৌ অপরাধী কিনা বা অপরাধ হয়ে থাকলে সেটি কি ধরনের অপরাধ, বাংলাদেশ সেই খোঁজ খবরটুকু তো অন্তত অবশ্যই নিবে বলে আমরা নেবে। আরেকটা কথা যেটা টার্মিনোলজি আছে আপনি ওটা জানবেন, বলা হয় কনসুলার অ্যাক্সেস। জি। মানে আমাদের সেখানে যে মিশন আছে তারা যেন তার কাছে অ্যাক্সেস, অর্থাৎ তার কাছে পৌঁছাতে পারে, তার কাছে যেতে পারে, তার তার কাছ কথা থেকে শুনতে তারা তথ্য নিতে পারে, তাকে কি ধরনের ট্রিটমেন্ট তারা করছে, তার কি সমস্যা আছে। কনসুলার অ্যাক্সেস কিন্তু ইট ইজ পার্ট অফ ইন্টারন্যাশনাল ল। সুতরাং অবশ্যই। সেটা মানে সেটা ডিনাই করার বা সেটা থেকে এই ব্যক্তিকে, এই তরুণকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। সরি, আপনি যে ২০১০ সালে বিলটি সংসদে উত্থাপন করেছিলেন, সেটি নিয়ে আমরা কথা বলতে শুরু করেছিলাম। তার মাঝখান থেকে আমরা আবার সরে অন্যদিকে চলে গিয়েছি। আমরা আবার হ্যাঁ। ওই জায়গায় ফিরে আসি। আপনার কেন মনে হয়েছিল যে সংসদ সদস্যদের আচরণ বিধি নিয়ে একটি বিল সংসদে আসা উচিত? এবং সেই বিলটি আপনি বেসরকারি বিল হিসাবে আপনি উত্থাপন করেছিলেন। সেটি এখন কি অবস্থায় আছে? না, এখন যে অবস্থায় আছে ওটা দিয়ে শুরু করি। আমাদের আসলে প্রতিটা সংসদ যেটা থাকে নবম, দশম, মানে ওই সংসদে যদি একটা বিল নিষ্পত্তি না হয় তাহলে কিন্তু এটা এটা ন্যাচুরালি এটা ডাই ডাউন করে। এটাকে এখন আবার নতুনভাবে আবার উত্থাপন করতে হবে। সেটা আমি উত্থাপন করার আমার পরিকল্পনা আছে। সেটা আমি আবার নিয়ে আসতে চাই। এবং আমি যেটা এনেছি দেখেন, অন্য কারো সমালোচনা করার আগে আমি আমার নিজের কথাটা ভাবি। আপনি দেখেন আমাদের স্বাধীনতার পরপর ৭৩ সালের যে সংসদ ছিল, সেখানে যদি আপনার এমপিদের পেশার দিকে তাকান, আমার ধারণা ব্যবসায়ী সংখ্যা সেখানে মানে ১২-১৩, সর্বোচ্চ হয়তো ১৫%। এবং বাকিরা কারা ছিল? শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী। এটা ছিল স্বাধীনতার পরপর আমাদের সংসদের যে আপনার কনফিগারেশন পেশার দিক থেকে। এখন যদি আমি দেখি, এখন হয়তো এটা কমপ্লিটলি মানে উল্টো হয়ে গেছে। হয়তো ৮০% হচ্ছে ব্যবসায়ী, এবং আমি নিজেও একজন ব্যবসায়ী। সেই হিসাবে কিন্তু আমি বলছি। তো আমি যেটা মনে করেছিলাম যে এই ধরনের একটা পরিস্থিতিতে স্বার্থের যে দ্বন্দ্বের যে বিষয়টা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখানে অনেক সুযোগ থাকে। তবে তার মানে তো এই না যে আপনি এমপি হয়ে গেলে আপনি ব্যবসা করতে পারবেন না। আমি তখন দেখলাম যে অন্যান্য দেশের নিয়মগুলো কি। যেটা আপনি কানাডায় যেমন আছে, আপনার সাউথ আফ্রিকায় আছে, ইংল্যান্ডে হাউস অফ কমন্সে আছে, ভারতে আছে। যে তাদের যেটা থাকে যে একটা মানে কোড অফ কন্ডাক্টের মধ্যে, তাদের আচরণ বিধির মধ্যে কিছু উল্লেখ করা থাকে যে আপনি এমপি হিসাবে কি করতে পারবেন আর কি করতে পারবেন না। তা আমি মনে করেছিলাম সেই ধরনের একটা সেলফ সেন্সরশিপ, যেহেতু আপনি মানে মিডিয়াতে আছেন, সেন্সরশিপের শব্দটা ওই কারণে ব্যবহার করছি, এটা কিন্তু আমাদেরও একটা দরকার, মানে আমাদের সেলফ অ্যাকাউন্টেবিলিটি। তাহলে আমি মনে করেছিলাম যে একটা হচ্ছে যে সাধারণ মানুষের আস্থা আমাদের প্রতি বাড়বে, মানে এখানে একটা ট্রান্সপারেন্সির একটা বিষয় থাকবে, আর আমরা আমাদের দায়িত্বটা আরো সঠিকভাবে পালন করতে পারবো। কারণ যদি আমাদের সাথে যাদের আমরা প্রতিনিধিত্ব করি সেখানে যদি একটা দূরত্ব সৃষ্টি হয়, একটা গ্যাপ সৃষ্টি হয়, সেটা দিয়ে কিন্তু আগানো যাবে না। এবং দেখেন আপনি মানে বাংলাদেশ কেন অনেক দেশে দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থার মাত্রাটা কিন্তু কম।
সো এইটা প্রতিষ্ঠানের আস্থাটা কিভাবে বাড়ানো যায়, কারণ আমরা বলি সংসদকে আমরা সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করব। তো সেই যারা সংসদকে মানে তৈরি করে, যাদের দিয়ে সংসদ গড়া, তাদের ব্যাপারে যদি মানুষ শতভাগ আস্থায়ী না হতে পারে, তাহলে তো সেই সংসদ কার্যকর হবে না। সো আমি কিন্তু সেই চিন্তা থেকেই করেছিলাম, এবং যেহেতু দেখলাম যে অন্যান্য দেশেও এটা আছে, এবং যেইভাবে হয় যেমন ক্যানাডাতে আপনার যেটা আছে, আপনি হয়তো ভবিষ্যতে যদি কেনেডিয়ান এমপিকে আপনি প্রশ্ন করেন, ওটা একটা রেজিস্টার থাকে, একটা খাতা থাকে, সেখানে আপনার এমপি হিসাবে কোন কোন বিষয়ে আপনার বাণিজ্যিক স্বার্থ আছে আপনাকে লিখে দিতে হবে। লিখে দিতে হবে, আর প্রকাশ আপনি করতে ধরেন সংসদে, আমি মানে পাওয়ার সেক্টরে আমার কোনো বিজনেস নাই, বাট আমি এক্সাম্পলটা দিচ্ছি। ধরুন আমাদের বিদ্যুৎ মন্ত্রী সংসদে প্রশ্নের জবাব দিচ্ছেন, আমি যদি ওনাকে কোনো প্রশ্ন করি সংসদে, তখন আগে আমাকে বলতে হবে যে এখানে আমার একটা স্বার্থ আছে, আমার যে যে বইটা আছে, খাতা আছে, সেখানে এটা রেজিস্টার করা আছে, তারপরে আমি এই প্রশ্নটা করছি। মানে এই যে একটা ক্লিয়ার যে একটা ডিফারেন্সিয়েশন, এটা আমি মনে করি আমাদের দরকার। এবং দেখেন আমরা বাংলাদেশে কিন্তু অনেক ইনোভেশন হয়েছে। আপনি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রধানমন্ত্রীর প্রশ্ন পর্ব যেটা চালু করেছেন, এটা কিন্তু আগে ছিল না। আজকে আপনি যে কমিটির মিটিং এর কথা বলছেন, আগে ছিল যে মন্ত্রীরা এটার আপনার চেয়ার হবে, চেয়ারম্যান হতেন। এখন কিন্তু মন্ত্রীরা, আমি ধরুন আমি তো মন্ত্রী, আমি একজন এমপি হিসেবে এটা চেয়ার, মন্ত্রী এখানে মেম্বার। তো সবখানেই চেক অ্যান্ড ব্যালেন্সের একটা বিষয় আছে। আপনি যদি আমাদের সংবিধান দেখেন, আমাদের যে তিনটা যে আপনার স্তম্ভ, আপনার এক্সিকিউটিভ বা আমাদের সরকার, নির্বাহী বিভাগ, আমাদের আদালত এবং আমাদের সংসদ, এটার মধ্যে তো একটা ভারসাম্য থাকতে হবে, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। সো আমি এই বিলটাকে ভাবছিলাম যে আমাদের নিজস্ব একটা চেক আমাদের থাকা উচিত। আমরা সবাই তদারকি করি, সবাইকে আমরা জবাবদিহি করি, আমরা নিজেদেরকেই আমরা নিজেরাই জবাবদিহি করতে চেয়েছিলাম। তো সেই চিন্তা থেকে ওই বিলটা আমি উত্থাপন করি। সেই বিলটা তাহলে ওই অধিবেশনে এগুলো না কেন? হয়তো অধিকাংশ সংসদ সদস্য সেটা চায়নি। আমি চেষ্টা করেছি, মানে আমি আবার চেষ্টা করব। চেষ্টা তো চালিয়ে যেতে হয়, আমরা তো আর থেমে থাকতে পারি না। অনেকে হয়তো, আমি জানি না, বাট আমার যেটা মনে হয় অনেকে হয়তো এটা শব্দটা ব্যবহার করবো কিনা জানি না, অপমানজনক মনে করেছে যে আমাদের মানে আমরা এমপি, আমাদের উপরে কেন আবার মানে এটা কেন থাকবে, আমরা কেন জবাবদিহিটা অ্যাকচুয়ালি কেউই পছন্দ করে না। এটা হচ্ছে বাস্তব। আপনি যদি আমাদের বর্তমান সরকার কেন, পৃথিবীর কোনো দেশের সরকারই জবাবদিহিতা পছন্দ করে না, যার জন্য সবসময় দেখবেন যে আপনার সরকার এবং পার্লামেন্টের মধ্যে এক ধরনের টেনশন কাজ করে। কারণ পার্লামেন্ট তার দায়িত্ব পালন করার জন্য, তাদের তদারকি করার জন্য অনেক প্রশ্ন করে, তারা বিব্রত হয় অনেক সময়। বিভিন্ন দেশের সরকাররা চায় যে পার্লামেন্টকে কিভাবে এড়িয়ে যাবে, নানান কৌশলে তারা করতে চায়। তবে এটা আমার মনে হয় দরকার আছে। আমি মনে করি আইনটা আবার মানে এটা নিয়ে আবার আলোচনা হওয়া উচিত, এবং আগামী অধিবেশনে ইনশাল্লাহ এটা আমি আবার উত্থাপন করব। বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এই ধরনের ব্যবস্থা আছে। আমি যেহেতু কানাডা থেকে কথা বলছি সাবির ভাই, কানাডাতে এই মুহূর্তে খুব সেনসিটিভ একটি ঘটনা ঘটছে। আপনি জেনে থাকবে যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার বিরুদ্ধে একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগ উঠেছে। তার যে অর্থমন্ত্রী, তার বিরুদ্ধেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগ উঠেছে। এবং কানাডাতে একটি এথিক্স কমিশন আছে, এথিক্স কমিশন সেটি ইনভেস্টিগেশন শুরু করেছে। এবং পার্লামেন্টারি কমিটি আলাদাভাবে ইনভেস্টিগেশন শুরু করেছে, যেখানে প্রধানমন্ত্রীকে গিয়ে তার বক্তব্য দিতে হবে, অর্থমন্ত্রীকেও তার বক্তব্য দিতে হবে। এথিক্স কমিশনেও এই দুজনকে তাদের বক্তব্য দিতে হবে। তারা নির্ধারণ করবে যে প্রধানমন্ত্রী কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেছেন কিনা, সেই যে নিয়ম সেটি ভঙ্গ করেছেন কিনা। তো ফলে আমরা যদি পশ্চিমা দেশগুলোর দিকে তাকাই, বা যাদেরকে আমরা আমি এই শব্দটা খুব ব্যবহার করি না সাবের ভাই, তবু সাধারণত যেভাবে উন্নত বিশ্ব বা উন্নয়নশীল বিশ্ব বিভাজন করা হয়, তো সেইভাবে উন্নত বিশ্ব যাদেরকে বলা হয় তাদের অনেক জায়গায় এই বিষয়গুলো কিন্তু আছে। তো সেই জায়গায় বাংলাদেশে আমার তো মনে হয় যে সংসদ সদস্যদের নিজেদের জন্য একটা সেলফ রেগুলেটরি একটা ব্যবস্থা যদি থাকে, সেটি তাদের সম্মানকে বাড়ায় বরং কমায় না। আমি একটা শুনতে চাইবো সাবির ভাই যে সেই বিলটি যদিও আলোর মুখ দেখেনি, আমার যতদূর মনে পড়ে যে বোধহয় ৭টি গুরুত্বপূর্ণ বিষয় আপনি সেখানে উল্লেখ করেছিলেন। আপনার যদি মনে থাকে এখন, এত না, বছর আপনি যেটা এথিক্স কমিশনের কথা বললেন সেটা কিন্তু ছিল। জি, মানে কারণ এখন এবং এথিক্সের যেটা আমরা সেভাবে মানে একটা তো হয় আপনি আগে একটা আইন করবেন, তারপর আইনের অধীনে বিভিন্ন মানে আপনি রুলস করবেন। সেখানে কিন্তু ছিল যে এথিক্স কমিশন, যদি আপনি কেউ মনে করে যে আপনি হয়তো আপনি পাপলু সাহেবের কেসটা,
আপনার আইনগত যেটাই হোক না কেন, আমি যদি বলি যে এখানে একটা এথিক্স, একটা মোরালিটির বিষয় চলে আসে, তাহলে আমরা কিন্তু সুপারিশ করতে পারি, এথিক্স কমিশন বলতে পারে যে তাকে 30 দিনের জন্য সংসদ অধিবেশন থেকে তাকে বিরত রাখো। মানে এই ধরনের ক্ষমতাও কিন্তু দেওয়া যায়। তো সেটা আমার একটা ইয়ে ছিল। আর আরেকটা যেটা ধরুন, আমি যেটা ভাবছি যে আসলে আচরণবিধির বিষয়টা একটা হচ্ছে আইন হিসাবে আসতে পারে, আরেকটা হচ্ছে আমাদের যে কার্যপ্রণালী বিধি আছে, যে আমাদের যে মানে যেটা দ্বারা সংসদ পরিচালিত হয়, রুলস অফ প্রসিজার যেটা, সেখানের মধ্যেও কিন্তু কিছু সংশোধনী এনে এটা আনা যায়। মানে একটা এথিক্স কমিশন যদি আমরা সেখানে যদি নিয়ে আসতে পারি, সো একদিকে হচ্ছে আইনের বিষয়টা, আরেকদিকে হচ্ছে আমরা যদি কার্যপ্রণালী বিধি আমরা পরিবর্তন করি, তবে এথিক্সটা ছিল সেটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আরো মানে সেখানে আইনের মধ্যে, আমার সামনে আইনটা নাই, তবে জি, আমরা কিছু বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করেছিলাম জি। যে একজন সংসদ সদস্য ওনার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। উনি তার যখন উনি সংসদে আলোচনা করবেন, তার অন্য রাজনৈতিক দলের সাথে উনি কি আচরণ করবেন, মানে কিভাবে কথা বলবেন। এবং সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটা যেটা দিয়েছিলাম যে অবশ্যই মানে বাংলাদেশের প্রোগ্রেসিভ যে ধারা আছে, মুক্তিযুদ্ধের যে চেতনা আছে, সেটাতে তাকে বিশ্বাসী হতে হবে। কারণ এটা হচ্ছে একটা মৌলিক একটা বিষয় যে আপনি যেই দেশের জনগণের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করতে চান, সেই দেশের যে একটা অঙ্গীকার আছে, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, যে উদ্দেশ্যে দেশটা হলো, মানে এই বিষয়গুলো ধারণ করতে হবে। সো এটা কিন্তু কোয়াইট ব্রড একটা বিল ছিল, এবং সেই হিসাবে এটা এসছে। এখন হয়তো আমি জানি না, এটা কিছু সংশোধন করেও আসতে পারে, আরেকটা বিল হিসাবে আনতে তো কোনো সমস্যা নাই। তবে আমার মনে হয় পাশাপাশি আমাদের কার্যপ্রণালী বিধি যেটা আছে সেটাতে সংশোধন করে, যেটাকে আমরা বলি রুলস অফ প্রসিজার। মানে আপনারা অনেক সময় দেখবেন যে সংসদে মানে একজন দাঁড়িয়ে বলে পয়েন্ট অফ অর্ডার। আসলে বাংলাদেশে তো আ সেখানে কিন্তু আপনাকে বলতে হবে যে আপনি কোন ধারায় আপনি পয়েন্ট অফ অর্ডারটা বলছেন। জি। সো ওইটা হচ্ছে আমাদের কার্যপ্রণালী বিধি যেটা আছে সেটার উপরে ভর করে। সো দুটো হতে পারে, একটা হচ্ছে আইন হিসাবে আসা, আর একটা হচ্ছে আমাদের কার্যপ্রণালী বিধির মধ্যে সংশোধনী এনে এটাকে অ্যাড করে দেওয়া। তবে সেখানে দুইটা বিষয়, একটা যেটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে আপনার রেজিস্টার অফ ইন্টারেস্ট, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যেটা আছে, স্বার্থের দ্বন্দ্ব, সেটাকে। আরেকটা হচ্ছে একটা এথিক্স কমিশন। আমি যদি ওই 7টা বিষয় থেকে দুটো বের করে আনতে চাই, জি। এই দুটোকেই কিন্তু আমি চাইবো কার্যপ্রণালী বিধির অধীনে নিয়ে আসতে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটি আপনার প্রথম পয়েন্ট ছিল সেই বিলে, আমার যতদূর মনে পড়ে। সেকেন্ড ছিল দে মাস্ট মেনটেন ট্রান্সপারেন্সি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, কিপিং পিপলস ইন্টারেস্ট ইন মাইন্ড। They must be accountable to the people and also remain ready for any review of the decisions. তারা যেকোনো সিদ্ধান্ত নিবে সেটি জনগণের স্বার্থের অনুকূলে কিনা তাদের সিদ্ধান্তগুলো যাতে রিভিউ করা যায়। এই হচ্ছে যে এটার জেনারেল স্পিরিটটা এবং সেন্সটা কনভে করা। বাট করবে। আপনি যদি সবকিছু যদি আপনি একটু ফিল্টার করে দেখেন, মূলটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা আমরা কিভাবে করব, কারণ আমরা তো শপথই নিচ্ছি যে আমরা পাবলিক ইন্টারেস্টে কাজ করব। আরেকটা হচ্ছে যেটা আমরা সংসদের বা এমপিদের ক্ষমতাটা বাড়াতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা এথিক্স কমিশন। এবং সেখানে কাকে নিবেন, আমার মনে হয় এটা সর্বদলীয় হওয়া উচিত। এখানে এক দল থেকে আসা উচিত না, এখানে আমাদের জেন্ডারের বিষয়টা মাথায় রাখা উচিত। যে একটা এথিক্স কমিশন যদি থাকে, তাহলে অনেক বিষয় যেটা হয়তো আমরা আইনের মধ্যে শতভাগ ফেলতে পারছি না, তবে আমরা জানি যে মরালি এটা ঠিক না, সেখানে কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার বা একটা ভূমিকা রাখার একটা সুযোগ তৈরি হয়। কারণ আমরা পশ্চিমের অনেক দেশেই দেখি যে পলিটিশিয়ানদের বিরুদ্ধে, এমপি বা মন্ত্রীদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ ওঠে, অনেক সময় তারা তদন্তের স্বার্থে যাতে অবাধ তদন্ত হতে পারে, সেজন্য তারা আগেভাগেই নিজের দায়িত্ব থেকে সরে যান কিংবা পদত্যাগ করে বসে যান। এমন ঘটনাও কিন্তু ঘটে। আ তার এবং ফলে এটা বাংলাদেশে ঘটা উচিত। এখানে এখনো ঘটে না, তবে ঘটা উচিত। আ এবং আমার মনে হয় সেটা খুবই প্রয়োজন। আদারওয়াইজ তো আপনার জবাবদিহিতার বিষয়টা হলো না। আপনি দেখেন ভারতেও কি হয়, ভারতে যদি একটা রেলের একটা অ্যাক্সিডেন্ট হয়, রেলমন্ত্রী কিন্তু ওনার পদত্যাগটা, উনি পদত্যাগপত্রটা জমা দেয়। গৃহীত হচ্ছে কি হচ্ছে না সেটা ভিন্ন কথা, কিন্তু এই যে একজন যিনি একটা দায়িত্বশীল জায়গায় আছে, উনি নিজেই ফিল করছেন যে ওনাকে এই জায়গায় ওনার দায়িত্বটা ওনার নেওয়া উচিত। আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা তো কেউ দায়িত্ব নিই না। কারণ সবাই যদি আমরা ট্রাম্প সাহেবকে অনুসরণ করি, তাহলে তো সারা বিশ্বের সমস্যা হয়ে যাবে। তো কোনো দায়িত্বই উনি নেন না।
দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম সাবের হোসেন চৌধুরী এমপির সঙ্গে সংসদ সদস্যদের ভূমিকা, সংসদ সদস্যদের সুশাসন এইসব বিষয় নিয়ে। তার পাশাপাশি অন্যান্য বিষয়ও এসেছে। আমরা শেষ করে আসবো। শেষ বেলায় একটু আরো একটি বা দুটি বিষয় নিয়ে ওনার মতামত জি। জানবো, জেনে আমরা শেষ করব। সাবের ভাই, একটি কথা এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই যে আমরা সংসদ সদস্যদেরকে বলি আইন প্রণেতা, তারা আইন প্রণয়ন করবেন রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। আমাদের দেশে যেসব আইন প্রণীত হয়, বাজেট থেকে শুরু করে, বাজেটও তো একটি আইন, রাষ্ট্রের হিসাব নিকাশ হয়। যেসব আইন প্রণয়ন হয়, সেই আইনগুলোতে আমাদের এমপিদের ভূমিকা, ইনভলভমেন্ট আসলে কতটুকু থাকে? থাকা উচিত তো অনেক, বিকজ কার্যপ্রণয়ন বিধিতে সেটা বলে দেয়। তবে বাস্তবে আমি বলবো যে যতটুকু থাকা উচিত সেটা নাই। আম, এবং সেটার মানে অনেক কারণ হতে পারে, সেটা নিয়ে আমাদের একটা প্রোগ্রামে হতে পারে। তবে এমপিদের নিজেরা যদি ওনাদের ভূমিকা মনে করে হা বা না, তাহলে এটা কিন্তু দুঃখজনক। এটা কিন্তু শুধু ওনাদের ভূমিকা না। আর আরেকটা যেটা হচ্ছে, অনেকেই যেটা বলে আর কি, যে আমি এটা কথাটা খোলামেলা বলছি, আমাদের আর্টিকেল 70 নামে একটা প্রভিশন আছে সংবিধানে, যে আপনি কখনোই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি ভোট দিতে পারবেন না। সেটাও কিন্তু আমি কিছু সংশোধনী বলেছি, কারণ অনেক সময় তো আমরা আমাদের বিবেকের মাধ্যমে আমরা ভোটটা দিতে চাই। সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে, যেমন আমার তো একটা জোরালো দ্বিমত ছিল গত বাজেটে আমরা তামাকের ক্ষেত্রে আমাদের যে নীতিটা ছিল, এবং আমি হয়তো যদি সংসদে থাকতাম, মানে হয় আমি আপনার বের হয়ে যেতাম, অথবা আমি জানি না এটার বিপক্ষে ভোট দিতাম কিনা। তবে আমার মনে হয় আমাদের ওই ধারাটাকে আর একটু শিথিল করা উচিত। আমাদের সরকারের পক্ষে আমরা ভোট আমরা ইনসিস্ট করতে পারি যে আপনাকে দিতে হবে, যখন এটা একটা নো কনফিডেন্স মোশন হয়, যে সরকারের থাকবে কি থাকবে না, তখন সরকারের অবশ্যই কিন্তু অস্তিত্বের প্রশ্ন। সরকার পতনের ক্ষেত্রে আপনার সরকারের পক্ষে দিতে হবে, কারণ আপনি একটা দলের এমপি। আরেকটা মানে এটা একটা এক্সট্রিম কেস, তবে অন্যান্য অনেক ক্ষেত্রে, কারণ আমরা যদি সমালোচনা না করি তাহলে আসলে সংসদের তো কোনো প্রয়োজন নেই। আমরা তো আছি সেখানে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিটা নিয়ে আসতে, এবং তারপরে সরকারের সেই ইখতিয়ার আছে, সরকার যে সিদ্ধান্ত নিতে চায় এটা নিতে পারবে। তবে আসলে আমরা যদি এই কাজটা যদি আমরা না করি, তাহলে আমরা যে এখন একটা ব্রিজ হিসাবে বা সেতু বন্ধন হিসাবে যে আমরা কাজ করছি, আসলে তো ব্রিজটা সেখানে নাই। মানে জনগণ রয়ে গেল এই পারে, আর আমি এমপি হিসাবে রয়ে গেলাম এই পারে, বা সরকার এই পারে। সো এটাকে আমাদেরকে কার্যকর করতে হবে। এবং একটা উপায় হচ্ছে যে আপনি শুধু আপনার যে এলাকা আছে সেটা না, আপনার আমি তো মনে করি যে আমাদের বিভিন্ন যে ইস্যুগুলো আছে, ইস্যুগুলো নিয়েও কিন্তু একটা কনস্টিটুয়েন্সি হতে পারে। আমার কে আমাকে ভোট দিল সেটা না, আমি যখন একটা এমপি হই সারা দেশের আইন নিয়ে আমি কথা বলবো। তো বিভিন্ন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সো এটা আসলে আমাদের সময় লাগবে। আমরা যদি নিজেদের এখন কানাডা বা ইংল্যান্ডের সাথে তুলনা করি, সেটা কিন্তু আবার ঠিক হবে না। সো ইট ইজ আ প্রসেস, এবং আমরা প্রসেসটা হয়তো এখন খুব ধীর গতিতে আগাচ্ছে। গতি যদি আরেকটু এখানে বাড়াতে পারতাম ভালো হতো। তবে অ্যাজ লং অ্যাজ ইউ আর মুভিং ফরওয়ার্ড, এটাই হচ্ছে বিষয়। আমি তো এখন আমাদের মানে 50 বছরের গণতন্ত্র, এবং সেখানেও বেশ কিছু ইন্টারাপশন ছিল, সেটা যদি এখন ব্রিটেনের 800 বছরের গণতন্ত্রের সাথে আমি কম্পেয়ার করি, সেটাও কিন্তু মানে সঠিক কম্পারিজন হবে না। তবে আমাদের আরো আগানো উচিত। আপনি রাইট, আমাদের আরো এখানে কাজ করা দরকার আছে। আমাদের অর্থমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা প্রায়শই বলেন যে বাংলাদেশ এখন কানাডা, আমেরিকা, সুইজারল্যান্ড বা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করেন। নিশ্চয়ই আমরাও আশা করতে পারি যে বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের অন্যান্য মন্ত্রীরা, সরকার আহ, যেই সব জায়গায় বাংলাদেশকে কানাডার পাশে দেখেন, সুশাসনের প্রশ্নে, এমপিদের ভূমিকার প্রশ্নে, গণতান্ত্রিক চর্চার প্রশ্নে বাংলাদেশকে সেই জায়গায় তারা দেখতে চাইবেন এবং সেই জায়গায় তারা নিয়ে যাবেন। আমরা সেই প্রত্যাশাটা করতে পারি। আমরা নিশ্চয়ই আশা করব সাবের ভাই যে আপনি যে বিলটি 2010 সালে উঠিয়েছিলেন, যে সংসদ সদস্যদের ট্রান্সপারেন্সির জন্য, তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, সেটি নিয়ে সামনে আপনি আবার এগিয়ে যাবেন আগামী কোনো অধিবেশনে, কিংবা সেটি যেটি আপনি বলছিলেন যে কার্যপ্রণালী বিধি সংশোধন করে সেখানে অন্তর্ভুক্ত করার। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সচেতন মানুষ আপনার এই উদ্যোগের সাথে আছে, এবং অসংখ্য মানুষ আজকে এখানে মতামত দিয়েছেন। আমি নিজের এটা অদক্ষতা বলি যে এই টেকনিক্যাল জিনিসটি পরিচালনার অদক্ষতার কারণে আমি অনেকের মতামত, অনেকের প্রশ্ন সামনে নিয়ে আসতে পারি নাই। আমি আপনাদের সাথে প্রতি দুঃখ প্রকাশ করে নিচ্ছি এই সুযোগে। কিন্তু সবাই যে কথাই বলছেন সাবের ভাই, দেখেন, একজন এমপি কে নিয়ে আমি কথা বলছি, আমি
একটি মতামত, একটি প্রশ্ন পাইনি কেউ যেখানে কোনো নেগেটিভ কথা বলবে আপনার সম্পর্কে। সবাই সেখানে বলছে যে আমি রাইট পিপল কে চুজ করেছি এই সাবজেক্টের সঙ্গে কথা বলার জন্য। সবাই বলছে যে একজন স্বচ্ছ রাজনীতিবিদ, সবাই বলছে যে একজন সৎ রাজনীতিবিদ। আমরা নিশ্চয়ই চাইবো যে আমরা যেকোনো আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে যার নামটি উচ্চারণ করব তাদের ক্ষেত্রে ইন জেনারেল প্রত্যেকটি মানুষ এইভাবেই তাদের প্রতিক্রিয়া প্রকাশ করবে যে আমাদের এই প্রতিনিধি একজন স্বচ্ছ মানুষ, তিনি জনগণের মানুষ, তিনি সৎ মানুষ। আমরা সেই প্রত্যাশাটা রেখে এখানে শেষ করছি। দর্শক আমি আপনারা যারা একটা এখন কথা বলি, কারণ আপনি অনেক কথা বললেন। দেখেন, আমরা কেউই কিন্তু পারফেক্ট না। মানে আমার মাঝেও নিশ্চয়ই অনেক ত্রুটি আছে, আমিও নিশ্চয়ই অনেক ভুল করি। তবে বিষয়টা হচ্ছে যে আমার হার্টটা কোন জায়গায় আছে। মানে আমরা যদি ওই চেষ্টাটা করি আন্তরিকভাবে, ভুল আমাদের হবে, আমরা কাজ করছি, ভুল হবে না সেই কথা আমি বলি না। তবে ভুলটা যেন ইচ্ছাকৃত না হয়, এবং একবার করলে সেটা যেন আবার দ্বিতীয়বার আমরা যেন না করি, মানে এটাই হচ্ছে বিষয়। আর জনপ্রতিনিধি তো জন শব্দটা যদি আপনি সরিয়ে নেন, তাহলে শুধু প্রতিনিধি, আমরা কিসের প্রতিনিধি হলাম? সুতরাং সবসময় যে মানুষের কথাটা বলা, এটা আমি মনে করি ইম্পর্টেন্ট। এবং আমি আশা করব আমাদের এই সংসদে অনেক, আমরা প্রথমবার মতো এমপি হয়েছেন, তরুণ এমপি, তাদেরকে কিন্তু এই এই ধারাটা, এই সংস্কৃতিটা খুব দ্রুত তাদেরকে এটা মানে বুঝে নিতে হবে এবং ধারণ করতে হবে। এবং সামির ভাই ঠিকই বলেছেন যে আপনি যদি কাজ করেন, কাজ করলে ভুল হবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমি ভুল করেছি সেটি স্বীকার করতে পারা কিন্তু অনেক বড় ব্যাপার। অনেক এটাও একটা অনেক মহৎ গুণ যে আমি ভুল করেছি, সেটি স্বীকার করতে পারা এবং স্বীকার করতে পারলেই আসলে সংশোধন করা যায় এবং সঠিক পথে যাওয়া যায়। সামির ভাই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি এতটা দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের সঙ্গে খোলামেলাভাবে আপন মনে আমাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামী রোববার নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য। সে পর্যন্ত ভালো থাকেন। আর এই করোনার সময়ে নিজেকে নিরাপদ রাখেন, নিজেকে সুস্থ রাখেন। অন্য মানুষও যাতে আপনার বন্ধু স্বজন তারাও যাতে সুস্থ থাকে সেদিকেও একটু মনোযোগ দেবেন। আশা করি ভালো থাকুন সবাই।